তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, না হলে যে আমারও ভিডিও দেওয়ার ইচ্ছেটা চলে যায়। সময় গড়িয়েছে, সকালের সময়টা কেটে দুপুরের দিকে পা বাড়াতে শুরু করেছে ইতিমধ্যে, কিন্তু সুগা দেখা নেই। সেই যে জঙ্গলে জ্ঞান হারানোর আগে সুগাকে দেখেছিল, জাঙ্কুক তারপর থেকে সুগাকে আর দেখেনি, নিজে থেকেও আসেনি বেচারা। হয়তো ভয়ের চোটে জাঙ্কুক আর সময় নষ্ট করলো না, নিজে থেকেই কল করলো সুগাকে। সুগা নিজের অফিসের কক্ষে বসছিল, ভাবছিল জাঙ্কুকের সাথে কথা বলবে। হঠাৎ মোবাইল ফোন বেজে উঠতে কিছুটা চমকে উঠেছে বেচারা। টেবিলে তড়িঘড়ি হাত দিয়ে ফোনটা চোখে তুলতে জাঙ্কুকের নাম্বার চোখে পড়ে। ভরকে গেল সুগা। এই আবার কল করছে কেন? প্রতিশোধ নিতে নয় তো? কলটা সে কি ধরবে? না ধরলে তো আবার চেতে যাবে। তার থেকে কলটা ধরাই যাক, অন্তত কি বলতে চায় সেটা তো শোনা প্রয়োজন। সুগা কলটা ধরলো, মোবাইল কানের কাছে নিয়ে গেছেতেই আমতা আমতা করে বলতে শুরু করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? তোর হাতের মোটা লাঠির বাড়ি খেয়ে এখনো বেঁচে আছি, কিন্তু তুই আমাকে একটা বাড়ির জন্য দেখতে এলি না। এতটা পাষাণ কবে হলি তুই সুগা? সুগা জাঙ্কুকের কথা শুনে কিছুটা খারাপ লাগা কাজ করে। সত্যি তো জাঙ্কুকের অসুস্থতার কারণ সে। একটা বাড়ির জন্য এই কদিন এসে খোঁজ নেয়নি। আসলে স্যার ভুল করে সেদিন হয়ে গিয়েছে, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। ওই সন্ত্রাসীটার হাত থেকে আপনাকে বাঁচাতে গিয়ে ভুলবশত হয়ে গিয়েছে, মাফ করে দিন স্যার। জাঙ্কুক হাসি, স্বাভাবিক কণ্ঠে বলে, আরে মাপ চাইতে হবে না তোকে, আমি জানি তুই ভুল করেই করেছিস। হাজার হলেও তুই আমার বোনের জামাই হবি, তোর ওপরে কি আমি কোনো রকম রাগ করে থাকতে পারি বল? সুগা পড়ে যায় জাঙ্কুকের কথায়। এতটা ভালোভাবে কথা বলার লোক তো জাঙ্কুক নয়, তাহলে আজ এত ভালোভাবে কথা কেন বলছে? হঠাৎ তার এত কিছুর পরেও সে তো এত ভালোভাবে কথা বলবে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা কেস আছে। আবার নতুন করে কোনো ফোন দিচ্ছে না তো? সুগার ভাবনার মাঝে জাঙ্কুক আবারও বলে, সন্ধ্যার মধ্যে আমার বাসায় আসিস, কেসের ব্যাপারে কথা আছে। কথাটা বলি জাঙ্কুক কল কেটে দেয়। সুগা এখনো ঘাবড়ে আছে কিছুটা, বাড়িতে যেতে বলছে, ওখানে নিয়ে আবার কোনো ঝামেলা করবে না তো? ভালো ভালো কথা না বলে হাসপাতালে পাঠিয়ে দেবে না তো? কিন্তু উপায় নেই, যেতে তাকে হবেই। রাতের আধার নেমেছে ধরণীতে, সেই আধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করে দুপুরের পর থেকে বর্ষার আগমন ঘটেছে, থামাথামির কোনো নামই নেই। বৃষ্টির কারণে ঠান্ডাও পড়েছে প্রচন্ড। তে রুমে ঢুকতে দেখে জাঙ্কুক কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। জাঙ্কুক তের দিকে তাকায়, এক পাশে সরে যায়। তে আর চোখে তাকিয়ে আলমারির নিকটে গিয়ে আরেকটা কাঁথা বের করে জাঙ্কুকের পাশের খালি জায়গাটায় রাখে। তে আনা কাঁথাটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করতে লাগে জাঙ্কুক। এই উটকোট ঝামেলাটাকে আবার টেনে আনছো কেন? শীত লাগছে তাই এনেছি, বাইরে যা বৃষ্টি হচ্ছে। জাঙ্কুক মাথা উঁচিয়ে নিজের জন্য কাঁথাটার দিকে তাকিয়ে গালে হাত রেখে কপালে ভাঁজ নিয়ে তারপর বলে, আমার কাঁথাটা তাহলে কি দোষ করলো? আমার কাঁথায় আসো তুমি। তেই নিজের সাথে কাঁথা জড়িয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। স্বাভাবিক কণ্ঠে বলে, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তের দিকে, অতঃপর নিজের শরীরের কাঁথাটা ছুঁড়ে ফেলে দিয়ে তারপর সময় ব্যয় না করে চটজট দিয়ে ঢুকে পড়লো তের কাঁথায়। পিছন দিক থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে, তুমি না পেলে কি হবে? আমি তো আমার বউয়ের কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি। এই অসভ্য লোকেই, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। আমি আমার বউয়ের কাঁথায় ঢুকেছি, তাতে তোমার কি? আপনি আপনি একটা থেমে গেল তে। জাঙ্কুক তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, আমি একটা মুরগির বাচ্চার জামাই, তাই না বলো? তে আর কিছু বলল না, কটমার চোখে তাকালো জাঙ্কুক দিকে। একে বলে কিচ্ছু লাভ নেই, যতই বলা যাবে ততই এর গায়ে লাগবে না, এ যা করবে তা করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলে একটা পিঞ্চি কেটে চোখ বন্ধ করে নিল তে। জাঙ্কুক আর কিছু বলল না, চুপচাপ তের মুখের পানে তাকিয়ে শুয়ে রইল। নীরবতায় কাটলো বেশ অনেকটা সময়। বাইরের এমন ওয়েদারে একই কাঁথার নিচে দুইজন নরনারী, ভালোবাসা অধিকার সম্পূর্ণ রয়েছে তাদের মধ্যে, কিন্তু কেউ কিছু করতে পারছে না। জাঙ্কুক চুপচাপ তাকিয়ে আছে তের দিকে, অতঃপর অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে, আর কত শাস্তি দেবে আমাকে? আগামী 7 বছর। জাঙ্কুক তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না, বিছানা থেকে উঠে বসলো। তেকে এক হাতে টেনে নিজের কোলে নিয়ে গিয়ে বসে, দুই হাতে নিজের সাথে জড়িয়ে রাখে। আমার তোমাকে অনেক কথা বলার আছে বউ। বলুন, আমিও শুনতে চাই আপনার সব কথা।
তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ করা কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতি মুহূর্তে তোমার অবাধ্য পিছু টানের জন্য, তোমাকে ভালোবাসার জন্য তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সে পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে বলতে অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও তোমার অবচেতন মুখশ্রীটা আমার বারবার মনে পড়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছে। ধীরে ধীরে বুঝতে পারি ভীষণভাবে ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টাও করেছি, কিন্তু সে পথটা নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম, ছুটে আসতে চাইলাম। কিন্তু সকলের অগোচরে আমি একবার দেশেও এসেছিলাম, আবারও বাবার ব্যবসার কাজে, আবার আমার জীবনের সবথেকে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে গেল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে করিয়ে দেওয়া হলো। আমিও তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেই দিন ছেড়ে গেলেও আমার পরিবারটি তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সে যে তোমাকে আমার করে রাখতে পারেনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে তা আমি বুঝতে পারিনি। আর রইল খোঁজ নেওয়ার কথা। আমি যখনই কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য, আমার হৃদয় আকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে বাড়ির লোকদের কাছে তোমার কথা জানতে চাইবো? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম পরিবার তোমাকে রেখে দিয়েছে, একটু নিশ্চিন্তও ছিলাম। দেখো, এই 7 বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7 বছরের প্রতিটা দিন আমি অপরাধ বোধে ভুগেছি। একটা বারের জন্য তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটপট করে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম শাস্তি পেলাম আমি, কত শাস্তি দেবে আবার আমাকে? তিন মনোযোগ দিয়ে শুনলো জাঙ্কুকের সকল কথা, বুঝলো জাঙ্কুককে। আর এমনিও এই পুরুষের উপর তার রাগ অভিমান কিচ্ছু নেই, যা আছে সবটাই ভালোবাসা। তে আলতোভাবে হাত রাখলো জাঙ্কুকের পিঠে, হুট করেই পারে, ভালোবাসি প্রিয়। জাঙ্কুক থমকালো। সেই বহুল আকাঙ্ক্ষিত বাক্যটা যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া হয়ে উঠেছিল, আজ সে ঠিক শুনেছে নাকি ভুল শুনেছে সেটাই বিশ্বাস করতে পারলো না। তাকিয়ে রইল তের মুখের দিকে। মেয়ের মুখের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করল, কি বললে তুমি? আবার বলো। ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। জাঙ্কুক এই মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে গেল। হৃদয়ের প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো মুহূর্তে। বেচারা নিজেকে সামলাতে পারল না, 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল তেকে। ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। জাঙ্কুক এবার তেকে ছেড়ে দিয়ে বিছানার উপর শুয়ে দিল আলতোভাবে। 2 হাতে ভর দিয়ে তের দিকে ঝুঁকে গেল। তারপর আস্তে আস্তে দখল করলো তের ওষ্ঠ জোড়া। জাঙ্কুকের এমন চুম্বনে নাজুক হয়ে পড়ল মেয়েটা। জাঙ্কুকের স্পর্শে বেসামাল হলো নাজুক মেয়েটা। ভীষণ ভারী হয়ে এলো তার শ্বাস। তবুও দুষ্টু বুদ্ধি গেল না। যে কথা আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন, সুতরাং জাঙ্কুক যেমন তার বউ তেমন হবেই। এক অনুভূতি পরিবেশে এসে মেয়েটা হুট করে বলে, আমার এখনো 18 বছর বয়স হয়নি, আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা পাপ, ঘোর পাপ। জাঙ্কুক তের গলাতে একটা ছোট কামড় দিয়ে তের দিকে তাকায়। মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। ব্যাস, আর কিছু বলতে পারলো না তেটা। জাঙ্কুক একটু ঝুঁকে গিয়ে আকস্মিকভাবে শক্তপোক্ত একটা কামড় বসিয়ে দেয় মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল তে। ওষ্ঠে হাত বোলাতে বলে, এটা কি করলেন আপনি? কামড় দিলেন কেন? জাঙ্কুক কোনো উত্তর দিল না, উল্টে নিজের শরীরের জড়ানো টি শার্টটা খুলতে খুলতে বলে, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। আর একটা উল্টো পাল্টা কথা বলবে তো জানে মেরে দেবো একদম। তের ওষ্ঠ প্রসারিত হলো। ডান হাত উঁচিয়ে তর্জনীর আঙুল দ্বারা আলতোভাবে স্পর্শ করলো জাঙ্কুকের নগ্ন বক্ষে। কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বলে, তেকে জানে মেরে দেওয়ার আগে জীবন জাঙ্কুকেরই জান চলে যাবে। এতটা বিশ্বাস? নিজের থেকেও বেশি। জাঙ্কুক তের চোখে চোখ রাখলো। প্রশান্তিতে ভরে উঠলো তার হৃদয়। যে চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটপটি করেছে বেচারা,
আর সেই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে। জাঙ্কুক আজ এই বৃষ্টি স্নাত রজনীতে সে নিজের করে পেতে চাইল তার প্রিয়তমা। চুমুই চুমুই ভরিয়ে দিল তার প্রিয়তমার ছোট্ট শরীরখানা। জাঙ্কুকের বেসমান স্পর্শে নাজেহাল হয়ে পড়ল নাজুক কন্যাতে। ভালোবাসাময় সুখে খামচে ধরল জাঙ্কুকের উন্মুক্ত ফর্সাপিঠ। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে, ইতিমধ্যেই চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে সূর্যের। পিট করে চোখ খুলতে দেখতে পেল জাঙ্কুকের নগ্ন বক্ষে তার অবস্থান। নিজের দেহের পানে তাকিয়ে লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতা বিটাই না করেছে জাঙ্কুক, অথচ আজ দেখো ভাজা মাছটাই যেন উল্টে খেতে পারছে না, একদম নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। চোখ তুলে তাকালো জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রীর দিকে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে একটু মুখটা ছুঁয়ে দিতে, একটু আদর করে পরিয়ে তুলতে। তাই করলো, হাত বাড়িয়ে ছুঁয়ে দিল জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রী। মাথা ঝুঁকিয়ে আলতোভাবে চুমু খেলো স্বামীর গালে। অতঃপর কি বেপি হুট করে জাঙ্কুককে ধাক্কা মেরে উঠে বসলো বিছানায়। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভরকে গেল জাঙ্কুক। বেচারা ধড়পড়িয়ে উঠে বসে বিছানায়। কি হয়েছে, কি হয়েছে? অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। জাঙ্কুক আরেক দফায় ভড়কালো তের এমন ধমকা ধমকি শুনে। কি হয়েছে তোমার? কি অন্যায় করেছি আমি, বলবে তো? তে সরে গেল জাঙ্কুকের নিকট থেকে। শরীরে জড়ানো কথাটা আরো ভালোভাবে শরীরের সাথে জড়িয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। একদম ছবে না আমাকে অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। জাঙ্কুক বেয়াক্কেল বনে গেল তের কথায়। রাতে সারা রাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পরেও বলছে ছবেন না। আবার কি বললো? তের আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বইয়ের! এই তো তার থেকেও এক কাঠি ওপরে যাওয়া আসা করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখন সকালের সময় থেমে গিয়েছে। সময়টা জানান দিয়েছে সূর্যের প্রখরতা অনুযায়ী। আর এমন সময় জাঙ্কুকের বাড়িতে বসার কক্ষে সবা বসেছে জাঙ্কুক। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসে যেতে দেয়নি। সুগাকেও টেনে নিয়েছে সকাল সকাল। বেচারা সুগা তো আজ তার সাথে কি করতে চলছে সেটাই বুঝতে পারছে না। জাঙ্কুক সাথে শাস্তি দেওয়ার জন্য এনেছে কিনা সেই ভেবে হার্ট অ্যাটাকের উপক্রম হয়েছে। কিন্তু জাঙ্কুক তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করলো না। উল্টে জাঙ্কুক সুগার কাঁধে হাত জড়িয়ে ধরে বসে। তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে, মিসেস জিনেবের বরাবরের মতোই ফোন কেটে বলে। সেই তখন থেকেই তো জরুরি কথা আছে বলে বসিয়ে রেখেছে ওনাদের। এতক্ষণ এত ভনিতা না করে এবার বলে ফেলো কি বলতে চাও। আমি বলতে চাই যে সুগার সাথে জিমিনের বিয়েটা এবার দিতে। সবার বলার আগেই আমি বলে রাখি, এমন নয় যে সুগাকে তোমরা চেনো না, সবাই সুগাকে চেনো। সুগা যথেষ্ট ভালো ছিল। আমার যতদূর মনে হয় জিমিনের জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। জাঙ্কুকের হঠাৎ এখানে কথাই চমকালো সবাই। সুগা নিজেও বিশ্বের চরম সীমানার ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে। জাঙ্কুকে তো ভালো হলো কবে থেকে। এইভাবে বাড়িতে ডেকে এনে নিজে থেকে জিমিনের সাথে বিয়ে দেওয়ার কথা বলছে। যেখানে সুগাকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হলো না সুগার। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। সুগা জাঙ্কুকের পানে চেয়ে রইল, তারপর একটু চেপে বসলো জাঙ্কুকের কাছে। ফিসফিস কণ্ঠে জাঙ্কুককে বলে, স্যার আপনি ঠিক করে কি করতে চাইছেন একটু বলবেন আমাকে? তোকে বলে জামাই করতে চাইছি। কেন, জিমিনকে তোর পছন্দ না? সুগা কিছু উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে যাবেই ঠিক তখনই মিসেস জিন বলে ওঠেন, জিমিন এখনো ছোট, এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা কিছু ভাবিনি। জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল তার মায়ের ওপর। আচ্ছা, জিমিন ছোট, আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনখুনে বুড়ি ছিল। মাত্র 10 বছর বয়সে তের বাবা মায়ের কাছে হাতে পায়ে ধরে ছোট্ট মেয়েটাকে বিয়ের পিড়িতে বসিয়েছিলে। তখন তোমাদের বুক কাঁপেনি? এখন নিজের 17 বছর বয়সী মেয়েটাকে দিতে বুক কাঁপছে। নিজের মেয়ের বেলায় মেয়ে, আর পরের মেয়েরা মেয়ে নয়, তাই না? তাই যেভাবে খুশি নাচানো যায় তাদের, তাই তো? জাঙ্কুকের কথা চুপ হয়ে গেল সকলে। ছেলেটা ভুল কিছু বলেনি। সেদিন সত্যি তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলে নিশ্চুপতার মাঝে আবারও উঠে দাঁড়ালো জাঙ্কুক। সকলের কানে তাকিয়ে বলে, কি করবে ভেবেচিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে সুগার জন্য আমি অন্য মেয়ে দেখবো। বেচারার কতদিন আইবুড়ো থাকবে। তারপর কথাটা বলেই লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান নিল জাঙ্কুক। সুগার ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ করে ওর বিয়ে নিয়ে এত মাতলো কেন? কি চাইছে?
বসার কক্ষ থেকে বেরিয়ে জাঙ্কুক সোজা গেল জিমিনের কক্ষে। তার বউ সকালে তার উপর চোটপাট দেখিয়ে এ কক্ষে এসে ঘাঁটি কেড়েছে। এতক্ষণ শখ খুলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুজন নারী উপস্থিত ছিল না। যেহেতু জিমিনের বিয়ের কথা বলবে, তাই জাঙ্কুক আর তাদের বসার কক্ষে জোরাজুরি করে আনেনি। তে রুমে এসো তাড়াতাড়ি। আমি যাব না, আপনি যান। জাঙ্কুক ভ্রু কুঁচকালো, নিজে ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। জিমিনকে বলে, তুই বাইরে যা। জাঙ্কুকের আদেশ পড়তে দেরি, কিন্তু জিমিনের বাইরে হতে দেরি হলো না। জিমিন বেরোতেই জাঙ্কুক দরজা লাগিয়ে দিল, তারপর তের কাছে এসে দাঁড়ায়। কি হয়েছে? সকাল থেকে এমন রেগে আছো কেন? কিছু হয়নি আমার। জাঙ্কুক এগিয়ে গেল আরেকটু তের কাছে, তারপর নিজের পুরুষালী হাত দ্বারা ছোট মেয়েটার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। তোমার কি হয়েছে সেটা না বললে আমি বুঝবো কিভাবে, বলো। আমাদের বিবাহ বার্ষিকী ছিল আজ, কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল রাতে ভেস্তে দিয়েছেন। আমাদের বিবাহ বার্ষিকী? তের চোখটা বড় বড় হয়ে গেল, বিস্ময়ের সাথে বলে, আপনি আমাদের বিবাহ বার্ষিকীর কথাটা ভুলে গিয়েছেন, অথচ সারাদিন ভালোবাসি করে হেদিয়ে মারেন। জাঙ্কুক হঠাৎ করে রেগে গেল। ওই সুগার বাচ্চার গোষ্ঠীকে আমি উদ্ধার করে ফেলবো। বেটা মির্জাফরের বংশধর আমার মাথায় একটা বাড়ি মেরে বিবাহ বার্ষিকীর কথাটা ভুলিয়ে দিল। সুগার ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনি না বললেন সড়ক দুর্ঘটনায় আপনার চোট লেগেছে? জাঙ্কুক অপ্রস্তুত হলো কিছুটা, রাগের মাথায় এসে কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সেটা এবার ভাবছে। ঢোক দিল জাঙ্কুক, আমতা করতে শুরু করে। হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই তো মাথা পেটেছে। ওই তো সুগার সাথে ছিল, তাই বলছিলাম আর কি। কথাটা বলেই থামলো জাঙ্কুক, দুই হাতে থেকে জড়িয়ে নিল। তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয়ই আজকে এই শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, তাই না? যা আমি গতকাল রাতে সেরে ফেলেছি। একদম চিন্তা করো না, আমি কাল বাসর সেরেছি তো কি হয়েছে, আজ আবার সারবো। ভবিষ্যতে প্রতি রাতে বাসর সারবো, একটা রাতও বাদ যেতে দেবো না। শিফনের লাল শাড়ি পরে চুল খোলা রেখে আর চোখে গাঢ় করে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে নিজেকে সাজিয়ে তুলেছে, আর সাথে পরেছে হাতে লাল চুড়ি। অতঃপর নিজে সেজে গুজে দরজা খুলে জাঙ্কুকের দিকে তাকায়, ভেতরে আসুন। হ্যাঁ, জাঙ্কুক এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিল। তে শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিং নিয়ে জল ঢেলেছেন, এতক্ষণ বাইরে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে আমাকে উদ্ধার করুন। জাঙ্কুক আর কথা বাড়ায়নি, এমনি কম অন্যায় করেনি সে। সবচেয়ে বড় অন্যায় করেছিল বিবাহ বার্ষিকী তারিখ বলে গিয়ে। তাই জাঙ্কুক বিরক্তি না করে বাইরে গিয়ে দাঁড়ায়। ভেতরে এসে জাঙ্কুক পূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো তের দিকে। অমনি থমকে গেল বেচারা, হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সম্মুখে কাকে দেখছে জাঙ্কুক? এই মুহূর্তে তেকে তার নিকটে পরিতুলনায় কম লাগছে না। জাঙ্কুকের ইচ্ছে করছে তের অমন ওষ্ঠজোড়া ছুঁয়ে দিতে, জড়িয়ে ধরতে তেকে। সেই মোতাবেক এগিয়ে গেল তের পানে। তে তখনই আবার শক্ত কণ্ঠে বলে, এখন না। তাহলে কখন? তে কোনো উত্তর দিল না। জাঙ্কুকের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষে স্থান পাওয়া টেবিলের পানে। একটা ছোট্ট বাক্স থেকে ছোট কেক বের করে রাখলো টেবিলের উপরে। অতঃপর একটা মোমবাতি রেখে সেটা জ্বালালো। জাঙ্কুকের পানে তাকিয়ে হেসে বলে, শুভ বিবাহ বার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরের না হয়েই 8টা বছর কাটিয়ে দিয়েছি। না, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গিয়েছি। তের মেজাজ বেগলালো। একটা কথা বলার সময় এত সুন্দর অনুভূতি ছিল তে ভেতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্য দিয়ে কেমন অনুভূতিগুলোকে ধূলিসাৎ করে ছাড়লো। এই কি সর্বদা মুখ চালাতেই হবে? 5 মিনিটের জন্য কি মুখটা বন্ধ রাখা যায় না নাকি? তে দাঁতে দাঁত চাপে কাটমাট করে তাকায় জাঙ্কুকের দিকে। ওটা 8 বছরই হবে। কাল রাতে 12টার পর আপনি নিয়ন্ত্রণ হারিয়েছিলেন নিজের উপর থেকে। বাহ, ভালোই হিসেব রেখেছো তো দেখছি। তার কি হিসেব রেখেছো? অনেক কিছুই রেখেছি হিসেব। আগে কেকটা কাটুন, তারপর বলছি। জাঙ্কুক কেক কেটে আলতোভাবে তে কি খাইয়ে দিল কেকটা। ভালোবাসি বউ। তেও জাঙ্কুকে কেক খাইয়ে দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে ওষ্ঠ প্রসারিত করে হাসে। ভালোবাসি প্রিয়। তে শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামচে ধরল তার স্বামীর বাহু। জাঙ্কুক টুক করে একখানা চুমু খেলো তের গাল। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে তারপর বলে, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছেন? জাঙ্কুক উত্তর দিল না, পা বাড়িয়ে এগিয়ে গেল আলমারির নিকটে। আলমারির ওপর থেকে টেনে আনলো একটা গোলাপি রঙের রাঙানো লাগেজ। তের সম্মুখে ধরে শান্ত কণ্ঠে বলে, এটা তোমার। যখন আমি দেশে ফিরেছিলাম তখন এনেছিলাম তোমার জন্য। খুলে দেখো।
তে আর দেরি করলো না, বেশ উৎসুক হয়ে খুললো লাগেজটা। বেরিয়ে এলো অসংখ্য ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল সহ আরো অসংখ্য মেয়েলি সামগ্রী। তে বড় বড় চোখ করে তাকায়। এইসব আমার না, আমার মুরগি বাচ্চার মতো বউয়ের। তে মৃদু হাসে। অতঃপর জাঙ্কুক তের সামনে এগিয়ে গিয়ে তের পা রাখে জাঙ্কুক তার উড়োর উপরে। তারপর তের পায়ে থেকে শাড়ি একটু উপরে তুলে এক জোড়া পায়েল পরিয়ে দেয় তের পায়ে। তারপর আবারও তের সম্মুখে গিয়ে তের অষ্টজোড়া নিজে দখলে করে নেয়, ভালোবাসায় আঁকড়ে নেয় তেকে। সময় প্রবহমান, এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। সেই দিনেই ঠিক হয়েছিল সুগা আর জিমিনের আকাদের তারিখ। সেই তারিখ অনুযায়ী আজকে সুগা আর জিমিনের বিয়ে। সুগা শেরওয়ানিতে নিজেকে সাজিয়ে তুলেছে। ফর্সা শরীরে তার নীল রঙের শেরওয়ানি ভীষণ মানিয়েছে তাকে। প্রেয়সীকে দেখতে পড়ে আকুপাকু করে যাচ্ছে। কাজী তাদের পাশেই বসে রয়েছে। খানিক বাদে তে জিমিনকে নিয়ে প্রবেশ করে বসার কক্ষে। জিমিনের ফর্সা শরীরে গোলাপি রঙের শাড়ি পরেছে একখানা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটে। সুগা যেন থমকে গেল ওখানে, হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তে। আজ কোন জিমিনকে দেখছে? শাড়িতে কোনো নারীকে এত সুন্দর লাগতে পারে বেচারা জানা ছিল না। সুগার চিন্তা ভাবনার মধ্যেই তে জিমিনকে বসলো সুগার পাশে। অতঃপর জিমিনের পাশে বসলো নিজে। তার পাশে বসে আছে জাঙ্কুক। জাঙ্কুক তের কানের কাছে এসে পিস পিস কণ্ঠে বলে, চলো তে, আরেকবার বিয়ে করে ফেলি, তারপর আরেকবার বাস করবো। এই চোখ গরম করে তাকালো জাঙ্কুকের দিকে। লোকটা ইদানিং একটু বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছে। স্থান কাল পাত্র সব বিবেচনা হারিয়েছে। তেকে এমন চোখ গরম করে তাকাতে দেখেও থামলো না জাঙ্কুক। একের পর এক নির্লজ্জ ধাঁচের ইশারা করেই যাচ্ছে। তে জাঙ্কুকের পানে খেয়াল করতে করতে হঠাৎই ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব বেশ নরম কণ্ঠে জিমিনকে বলে, বলুন মা কবুল। জিমিন হাসফাস করে উঠল, খামচে তুলল তের হাত। কেমন এক অনুভূতি ছেয়ে গেছে মেয়েটার মনে। সুগাকে যেদিন এই বাড়িতে প্রথম দেখেছিল সেই দিনই ছেলেটার প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করেছিল মেয়েটার হৃদয়ে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা থেকে ভালোবাসার পরিণতি। অনেকবার সুগাকে নিজের মনের কথা জানাতেও গিয়েছিল। ভয়ে পিছিয়ে গিয়েছে মেয়েটা। ছেলেটা নিতান্তই ভদ্র এবং সভ্যতাচের। সে যদি না মেনে নেয় ওকে, ভালো না বাসে, তখন কি হবে? প্রিয় মানুষটার কণ্ঠে ভালোবাসি না শুনতে সে চায় না, আর না তো শোনার মতো শক্তি তার মধ্যে ছিল। তাই সে সুগাকে কোনোদিনও ভালোবাসি প্রকাশ্যে বলেনি। কাজী সাহেব ইতিমধ্যে আবারও নরম কণ্ঠে বলেন, বলুন মা কবুল। জিমিনের বেলায় চিন্তা ভাবনা না করে ফটাফট বলে দেয়, কবুল কবুল কবুল। সাথে সাথে চারিদিকে সমস্যায় ছেলিয়ে ওঠে প্রতিধ্বনিতে। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব সুগাকে কবুল বলতে বলে সে একটু সময় নিল। সে তো আর জাঙ্কুকের নির্লজ্জ নয়, তাই চারিদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থমথমে কণ্ঠে নম্রভাবে বলে, কবুল কবুল কবুল। ঝামেলাবিহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো সুগা এবং জিমিনের। বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই জাঙ্কুকদের বাড়িতে ছোটখাটো একটা খাবারের আয়োজন করা হয়েছিল সকলের জন্য। সুগাদের বাড়ির সকলে খাওয়া দাওয়া শেষ করে বসলো বসার সোফায়। এবার তাদের যাওয়ার পালা। এক এক করে সোফা থেকে সকলে উঠে চলে গেল। সুগা উঠছে না, ঠাই বসে আছে ছেলেটা। জাঙ্কুক ব্রু কুচকে তাকালো সুগার পানে, ছোট ছোট চোখ করে তারপর প্রশ্ন করে, তুই উঠছিস না কেন? এখনো এখানে বসে আছিস কোন দুঃখে? সুগারকে কি উত্তর দেবে ভেবে পেল না। আজ তার আকাদ হয়েছে, অন্তত একটু সময়ের জন্য হলেও জিমিনের সাথে দেখা করতে তো দেবে তাকে। বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি সুগার। এখন বিয়ে হয়েছে, তাই একটু সুযোগ অন্তত তার দেওয়া উচিত। তাছাড়া মিসেস জিনও বলেছেন আজ থেকে যেতে। হয়তো একটু সময় নয়, আজ পুরো রাতটাই দেখে কাজ করবে সে। সেই আশাতেই সবাই বসেছিল বেচারা। কিন্তু এই জাঙ্কুক নামক প্রাণীর সম্মুখে নিজের আশার আলো একেবারে পুড়িয়ে গেল। সে কি করবে? সুগা আমতা আমতা করতে শুরু করে। কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই মিসেস জিন উপস্থিত হলেন সেখানে। জাঙ্কুকের মুখের পানে তাকিয়ে তারপর বলে, ও আজ থাকবে আমাদের বাড়িতে। বিয়ে যেহেতু হয়েছে, দুজন দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও ওদের সময় প্রয়োজন। সুগা খুশিতে গদগদ হলো। যাক, এবার অন্তত নিজের প্রেয়সী নিকট যাওয়ার একটা সুযোগ পাবে সে। তবে সুগার এই খুশি বোধহয় সহ্য হলো না একজনের। কপাল কুঁচকে জাঙ্কুক বলে, এইসব কি ধরনের কথা মা? আকদের তারিখ আমি ঠিক করেছি,
তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে নেওয়া উচিত ছিল, তাই নয় কি? মানে? মিসেস জিনের প্রশ্নে কুটিল হাসলো জাঙ্কুক। তার মাকে বোঝানোর উদ্দেশ্যে বলে, জিমিনের সামনেই পরীক্ষা মা। বিয়েটা হয়েছে বলে যদি ওদের একসাথে থাকতে দাও, একসাথে সময় কাটাতে দাও, তাহলে এর প্রভাব জিমিনের মনে পড়তে পারে। মেয়েটার বয়স কম, স্বামীর সামনে দিয়ে গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপে স্বামী সংসারের দিকে যাবে, পড়াশোনায় কিন্তু আর মন বসবে না ওর। আর তাছাড়া বিয়ে যখন হয়েই গিয়েছে, সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য। অথচ পরীক্ষায় যদি ওর একবার ফেল করে, তাহলে কিন্তু আমাদের সম্মানটাই হারাতে হবে, তা কিন্তু আর ফিরে আসবে না মা। মিসেস জিন মন দিয়ে শুনলেন ছেলের কথা। ছেলে তার ভুল কিছু বলেনি। জিমিনের কিশোরী হৃদয়, এই বয়সটাও তারাও অতিবাহিত করে এসেছে। এই বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগটাই বেশি কাজ করে। প্রিয় পুরুষ, স্বামী, সংসার, এইসবে নতুন নতুন সম্পর্কের অনুভূতিগুলো জন্ম হয় হৃদয়ে। সেই হিসেবে এখন সুগা আর জিমিনকে একসাথে থাকতে না দেওয়াটাই শ্রেয়। তাহলে এর প্রভাব জিমিনের পড়াশোনার উপরে পড়বে। কিন্তু সুগা কিবা সে কিভাবে বাড়িতে যেতে বলবে? নতুন জামাই তাকে একবার থাকতে বলবে না, পর মুহূর্তে বাড়িতে যেতে বলা যায় নাকি? বিষয়টা খারাপ দেখায়। মিসেস জিন আমতামতা করেন। কিন্তু তার মায়ের এতটুকু কথাতেই বাকি বাক্যটা বুঝে নিল জাঙ্কুক। সুগাকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করায়, কাঁধে হাত রাখলো বেচারা। তুমি চিন্তা করো না একদম আম্মু, ও আমার সহকারী কম, বন্ধু বেশি। ওকে আমি একটা কথা বলে ও জীবন দিয়ে হলেও তা রাখবে। কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়ে সুগাকে টেনে নিয়ে ঘরের বাইরে যেতে উদ্যত হলো জাঙ্কুক। আর সুগা বেচারার মাথা বুঝে ঘুরছে এই মুহূর্তে। এই কোন জাঙ্কুককে দেখছিস? একটু আগেই যে লোক সুগার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন সেই সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পেটে। এই জন্যই বোধহয় এত তাড়াহুড়ো করে জাঙ্কুক সুগার বিয়েটা দিয়েছে। অথচ সুগা ভেবেছিল জাঙ্কুক কতই না ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে জাঙ্কুক ব্যতীত উত্তম পুরুষ আর দুটি নেই। সুগার হৃদয় কেঁদে উঠল, তীব্র ব্যথা নিয়ে বলে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে যে আপন আর কে যে পর হলো রে। সুগার এমন আকাশ পাতাল ভাবনার মাঝেই জাঙ্কুক টেনে নিয়ে গেল বাসার বাহিরে। অনেক রাত হয়েছে, এখন বাড়ি চলে যা। নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে জব্বর একটা ঘুম দে। সুগার বুক পেটে চৌচির অবস্থা। বিয়ের পরেও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিচ্ছে এই পুরুষ। এই হৃদয় কি একটু মায়া নেই? কেন এমন করলো লোকটা তার সাথে? সুগার হৃদয়ে ভয়ের তুলনায় বউহীনা হাহাকারে পরিমাণ বাড়লো। আমার সাথে এটা কেন করলেন স্যার? কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতেই বউ ছাড়া করলেন। ছি ছি সুগা, তোকে দেখে আমার যে কি লজ্জা হচ্ছে। আমার মতো একজন নম্র ভদ্র লাজুক পুরুষের সাথে থেকে তুই এতটা নির্লজ্জ কবে হয়ে গেলি? বিয়ে করতে না করতেই বউয়ের কাছে থাকার জন্য মরিয়া হয়ে উঠছিস। হতভম্ব হলো সুগা। সে নির্লজ্জ আর জাঙ্কুক লাজুক, এই কেমন ভয়ঙ্কর কথা! এই কথা শোনার আগে তার কান দুটো বন্ধ হয়ে গেল না কেন? হতবাক কণ্ঠে জাঙ্কুককে বলে, আমি নির্লজ্জ? তা নয় তো কি? আমাকে দেখে কিছু শেখ। বিয়ে করেও টানা 8 বছর ব্যাচেলার জীবন কাটিয়েছি। আমার মতো ধৈর্যশীল, সুশীল, ভদ্র, লাজুক পুরুষ তুই এই দেশে কেন, এই পৃথিবীতেও পাবি না। আমাকে তো তোর নোবেল দেওয়া উচিত। শুধুমাত্র সিক্রেট মিশনে থেকে নিজের সবকিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না। কথাটা বলেই বিড়বিড় কণ্ঠে বলে, ভাগ্যিস রাত 12টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই 8 বছরের রেকর্ডটা মিস হয়ে যেত। সুগা জাঙ্কুকের বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না, তবে আগের বলা কথাগুলো ঠিকই শুনেছে। সুগা জানে ওই 8 বছরের কথা মিথ্যে নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়, জাঙ্কুক এমনি যাই হোক কিছু করে না। সুগাকে যে জাঙ্কুক জিমিনের কাছ থেকে নিজের পরিকল্পনা মাফিক সরিয়েছে সে তা বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও এতটুকু যদি বুঝতে না পারে, তবে সে কেমন অফিসার? সুগা সরু দৃষ্টি নিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর ঘরে আপনি আমার আঘাতটা হানলেন কেন? জাঙ্কুক পেট ফাটানো হাসি ওষ্ঠ বাঁকিয়ে বলে, কি ভেবেছিস আমি ভুলে গিয়েছি? রাজশাহীতে আমার বউয়ের হাত কেটে যাওয়ায় তার সেবা করছিলাম, তখন একটু কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই এসে ব্যাগটা দিয়েছিলি। আর তারপর আমার মাথায় বাড়ি। একটা কথাও বলিনি আমি, প্রতিটি কথা মনে আছে আমার। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসেব নেব সবকিছু। প্রস্তুত থাক। কথাটা বলেই জাঙ্কুক ঘরের ভেতর চলে গেল। হতভম্ব হয়ে ওই স্থানেই দাঁড়িয়ে রইল সুগা।
জাঙ্কুকের বউয়ের সাথে কাটানো মুহূর্তগুলো একটু ব্যাখ্যা দেওয়ার জন্য ভুলবশত মাথায় বাড়ি দেওয়ার জন্য এমন একটা শাস্তি দিল। এই জাঙ্কুকের বোনকে বিয়ে করে যাওয়ার কি কপালে আছে তার সৃষ্টিকর্তাই জানে। সুগার বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, একটা ভুল সারা জীবনের কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারিদিকে হই হই রবের অবস্থা। জিমিন আর সুগার বিয়ের দিনক্ষণ এগিয়ে আসছে, আনুষ্ঠানিকভাবে এবার বিয়ে হবে। জিমিন আর তীর এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, রেজাল্টও বেরিয়ে এসেছে ইতিমধ্যে। মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনে। এদিকে সুগাও তার পরিবারকে দিয়ে জিমিনকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, তাই আর দেরি করতে চাইল না কেউ। বিয়েটা তাড়াতাড়ি এবার দেবে আনুষ্ঠানিকভাবে। এই সবের মধ্যে পেরিয়ে গেছে কয়েকটা মাস। আজ জাঙ্কুক উকিঝুঁকি দিচ্ছে না রান্নাঘরের দিকে, কারণ সেখানে তার বউ আছে। হঠাৎই জাঙ্কুকের ফোন বেজে ওঠে। ফোনটা কানে নিতেই তার চোখে মুখের অবস্থা রং পাল্টে গেল। আসছি আমি, এই বলেই দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে।